আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে নিহত আলিফের জানাজায় মানুষের ঢল। প্রতিহিংসা নয়, আইনি প্রক্রিয়ায় বিচার, বললেন উপদেষ্টা হাসান আরিফ। প্রতিবাদে কালো আইনজীবীদের আদালত বর্জন, আটক 27। স্কন নিষিদ্ধের দাবিতে রাজধানীর সহ দেশের কয়েকটি স্থানে বিক্ষোভ। ধর্মীয় মৌলবাদী সংগঠন কিনা তা যাচাই করছে সরকার, জানালেন অ্যাটর্নি জেনারেল। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, চাকরিতে পুনর্বহালের দাবি। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে পেঁয়াজ, এখনো বন্ধ আলু আমদানি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে আদালত চত্বরে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের লাশ দাফন করা হয়েছে লোহাগাড়া থানার চুন্থিতে তার গ্রামের বাড়িতে। এর আগে চট্টগ্রাম ও লোহাগাড়ায় অনুষ্ঠিত 4টি জানাজায় ঢল নামে লাখো মানুষের। জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন, কোনো প্রতিহিংসা প্রতিশোধ নয়, আইনজীবী নিহতের বিচার করা হবে আইনিভাবে। এদিকে আইনজীবী নিহতের প্রতিবাদে কালো চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা। এই ঘটনায় অন্তত 30 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলছে মামলার প্রস্তুতি। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আদালত চত্বরে। জানাজায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। সেখানেও অংশ নেন লাখো মানুষ। জানাজায় অংশ নেন ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ, চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জিস আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জানাজা পূর্ব সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসাবে ইসকনকে নিষিদ্ধ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান। এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে ষড়যন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে। সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা সংযত থাকব, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুন, যে অবমাননা করে থাকুন, সেগুলো আমরা প্রতিহত করব। এদিকে সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে আদালত বর্জন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। বর্জন কর্মসূচির কারণে সকাল থেকে আদালত এলাকায় মানুষের উপস্থিতি কম হলেও সেনাবাহিনী, বিজেপি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আদালত চত্বরে হামলায় 21 ও হত্যার ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। অপরাধীদের আটকে চলছে যৌথ অভিযান। মসজিদ, মন্দির সহ ধর্মীয় উপাসনালয় এবং পুরো চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই খুনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার চাচ্ছি। এই যে আদালত অঙ্গনে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি। গতকালকে পুলিশ নীরব ছিল, কাদের ইঙ্গনে পুলিশ নীরব ছিল। পুলিশের 13 জন সদস্য এখন পর্যন্ত আহত আছে এবং একজন আইনজীবী নিহত আছে। তো এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য গতকাল সারা রাত ব্যাপী আমাদের যৌথ বাহিনীর পক্ষ থেকে যারা এই ধরনের উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত আমাদের কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে 27 জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক হাঙ্গামা ও সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ইসকনের ব্যাপারে সরকারের অবস্থান আগামীকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেবে সরকার। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতারের দাবিতে রাজধানীর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী সহ বিভিন্ন সংগঠন। মিজান শাহজাহানের রিপোর্ট। চট্টগ্রামে সরকারি কুশলীকে কুপিয়ে হত্যার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করে ইসকন নিষিদ্ধে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশের আবেদন করেন এক আইনজীবী। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে করা আবেদনে ইসকন নিষিদ্ধ করার পাশাপাশি আপাতত চট্টগ্রাম, দিনাজপুর ও রংপুরে ১৪৪ ধারা জারির আর্জি জানানো হয়। এ বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। সরকার ইসকনের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেবে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করে আইনজীবী সমিতি। এ সময় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বার সভাপতি। বিক্ষোভ করেছে ঢাকা জেলা ও মহানগর আইনজীবী সমিতিও। আদালত প্রাঙ্গণে বিক্ষোভে সহকর্মী হত্যার বিচার দাবি করেন তারা। পেশাজীবী সংগঠনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিল নিয়ে নটরডেম কলেজ, ফকিরাপুল, দৈনিক বাংলা হয়ে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এসে সমাবেশ করে তারা। রাজধানীর পাশাপাশি সারা দেশেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন। যশোর জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। এ সময় বক্তারা অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানান। বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সরকারি বিএম কলেজ থেকে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডে সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বর থেকে বের হয়ে ৫ রাস্তা মোড়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গা ও ঝালকাঠিতেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আইনজীবী সমিতি। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এদিকে জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে বান্দরবানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাইথু আহিলা, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে দেশে বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরে মানববন্ধন করেছেন সাবেক বিডিআর সদস্য ও পরিবারের সদস্যরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এই মানববন্ধন করা হয়। নাটোরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধন থেকে বক্তারা কথিত বিডিআর বিদ্রোহের সঠিক তদন্তের দাবি জানান। একই সাথে সকল সুযোগ সুবিধা সহ চাকরিচ্যুতদের পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি ও সেনা কর্মকর্তাদের হত্যার বিচার দাবি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধনে বক্তারা 2009 সালের 25 ফেব্রুয়ারি হত্যা মামলায় যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। চাকরিচ্যুত কয়েকজন বিডিআর সদস্য এ সময় বক্তব্য রাখেন। মাগুরায় চৌরঙ্গি মোড় এলাকায় মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ জেলা শাখা। এতে বক্তারা বিডিআর বিদ্রোহ তৎকালীন সরকারের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন।
বিডিআর কল্যাণ পরিষদ জেলা সভাপতি হাবিলদার মনিরুজ্জামান ও সদস্য শহীদুল ইসলাম সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। ভারতের অভ্যন্তরে রপ্তানি স্লট বুকিং চালু হয়। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দুপুরে পেঁয়াজ বোঝাই 5টি ট্রাক বাংলাদেশে প্রবেশের মাধ্যমে এই আমদানি কার্যক্রম শুরু হয়। তবে আলু আমদানি এখনও বন্ধ রয়েছে। এর আগে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত 3 দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। চলতি সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 55টি ট্রাকে 2200 মেট্রিক টন চাল, 166টি ট্রাকে 4700 মেট্রিক টন আলু এবং 45টি ট্রাকে 1300 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে। সাভারের আশুলিয়ায় পাওনা টাকা আদায়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেছে 4 বছর আগে বন্ধ হওয়া লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। শিল্প পুলিশ ও বেপচা কর্তৃপক্ষ সময় চেয়ে দফায় দফায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। সকাল থেকে ডিইপিজেড এলাকায় মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করায় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারের যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নবীনগর চন্দ্রা মহাসড়কে চলাচলকারীরা। কুষ্টিয়ার আদালত পাড়ায় আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে জেলা সাংবাদিক ইউনিয়ন ও এই মানববন্ধনের আয়োজন করে। সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। 21 শতকের স্পেশাল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বিমান বাহিনীকে 5ম জেনারেশনে উন্নীত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সক্ষমতা যাচাই করা। বিমান বাহিনী দেশের যেকোনো প্রয়োজনে 24 ঘণ্টা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এই মহড়ার শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে অংশ নেয় 2টি যুদ্ধ হেলিকপ্টার ও একটি রেস্কিউ হেলিকপ্টার। পরে মহড়ায় যোগ দেয় F-7 BGI ও MiG-29 সহ 5টি যুদ্ধ বিমান। এ সময় গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করে নানা যুদ্ধ কৌশল। পরে MiG-29 যুদ্ধ বিমান বাহিনী প্রধানকে সালামের মাধ্যমে মহড়ার কার্যক্রম শেষ করে। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোরে বীজবিহীন জাতের পেয়ারার চাষ করে সাড়া ফেলেছেন এক তরুণ। কৃষি গবেষকদের উদ্ভাবিত বাড়ি 4 জাতের এই পেয়ারার আবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জেলার বাইরেও। জীবনকাল বেশি হওয়ায় এর বাণিজ্যিক সফলতা দেখছেন কৃষি কর্মকর্তারা। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের মাফিজুল ইসলাম। এ লক্ষ্যে সিংহারদহ গ্রামের পৈতৃক জমিতে গড়ে তোলেন কৃষি খামার। 2 বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান। এরপরই রাঙামাটি হর্টিকালচার সেন্টার থেকে 100 চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। কোনো প্রকার এক পিজও বিসি নাই। অনেকে মনে করতে পারে হয়তো অল্প পরিমাণে আছে, কিন্তু না, এটা হচ্ছে সম্পূর্ণ বীজমুক্ত। কোনো প্রকার বীজ নাই, কোনো ফাঁপা অংশ নাই, একদম ভরাট। এটার মার্কেটও ভালো, এটার সর্বস্তরের লোকেরা খাইতে পারে। যেহেতু বিসি নাই, অনেকেই আছে বিসির কারণে খায় না, তারাও এই পেয়ারাটি খাইতে পারবে। নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে তৈরি বাড়ি 4 জাতের এই পেয়ারা আবাদে খরচও অনেক কম। এছাড়া সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো। খেতে লাগলে সেম নাশপাতি ফল, এবং যদি কেউ আসেন কোনোদিন খেয়ে দেখবেন যে বাস্তবে কিনা, কিন্তু ওই গাছের আয়ুকাল 20 বছরের মতো। উত্তরবঙ্গের ভিতরে এই পেয়ারা কোনো বাগানে নেই। আশা করি এই বাগানে এগুলো পেয়ারা যদি লাগায় মানুষ অল্পতে লাভবান হবে বেশি। কৃষি গবেষকদের 7 বছরের গবেষণায় উদ্ভাবিত বীজবিহীন এই পেয়ারা বাণিজ্যিকভাবে সফলতা আনবে বলে আশা কৃষি বিভাগের। এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে একটু নাভিতে এটা সংগ্রহ বা হারভেস্ট করা যায়। সেপ্টেম্বর অক্টোবর থেকে সংগ্রহ করা যায় এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ হতে থাকে। যেহেতু অসময়ে পাওয়া যায়, এটা ভোক্তার কাছে খুবই জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং বেশি দামে কৃষক এটা বিক্রি করতে পারে। প্রচলিত থাই পেয়ারা জাতের জীবনকাল সর্বোচ্চ 5 বছর হলেও বাড়ি 4 জাতের পেয়ারা গাছ 15 থেকে 20 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম।
তাই এই পেয়ারা চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের একমাত্র পাইকারি মাছ বাজার উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। শহরের ঈদগার পাশে স্থাপিত বাজারটি গতকাল উচ্ছেদ করা হয়। শহরের শায়েস্তানগরে যানজট কমাতে 2023 সালে তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান মাছ ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সড়ক ও জনপথ বিভাগের 86 শতক পতিত জমিতে বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন। বাজারটি উচ্ছেদ করে দেওয়ায় বিপাকে পড়েছেন মাছ ব্যবসায়ীরা। বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা MAH সেলিমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের খান জাহান আলী মাজার মাঠে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় তিনি নিজ অর্থায়নে বাগেরহাটবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ হাসপাতাল ও এই অঞ্চলের মানুষের বেকারত্ব ঘোচাতে একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটে নিহত 6 শহীদ পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন সাবেক এই বিএনপি নেতা। পর্দা উঠল ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর চূড়ান্ত পর্বের। আসলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে 6টি বিশ্ববিদ্যালয়ের ফুটবলারদের অংশগ্রহণে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। এতে বিজয়ীদের 5 লাখ এবং রানার আপ দলকে 3 লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সাভার থেকে শেখ বাশারের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকা জেলায় 24টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে এবছরের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলার খেলা। ইস্পাহানি লিমিটেডের সহযোগিতায় এবং প্রথম আলোর আয়োজনে সকালে 6টি বিশ্ববিদ্যালয়ের খেলার মধ্য দিয়ে শুরু হয় ঢাকার টুর্নামেন্ট। প্রথম রাউন্ডে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আর তৃতীয় রাউন্ডে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ফুটবলারদের খেলা মাতিয়ে তোলে দর্শক গ্যালারি। এ সময় খেলোয়াড়রা বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠবে ফুটবল। আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি, ইনশাআল্লাহ ভালো কিছু করব। আর আমাদের টিম মোটামুটি টিম কম্বিনেশন ভালো আছে, চেষ্টা করব ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য। আমরা ফাইনাল খেলার সম্পূর্ণ দেখতেছি, ইনশাআল্লাহ বাকিটা আরো ভালো হবে। উদ্বোধনী ম্যাচে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম লুৎফর রহমান ও ইস্পাহানি লিমিটেডের মহাব্যবস্থাপক বিপণন ওমর হান্নান বক্তব্য রাখেন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। 9 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।